হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন একটি লাইভ ক্লাসে অনেকদিন পর। সো আমরা আজকে তোমাদের সাথে মুদ্রা ব্যাংক নিয়ে আলোচনা করব। মুদ্রা ব্যাংকের এর আগের একটা ক্লাস নিয়েছিলাম, তোমাদের আগে একটা ক্লাস নিয়েছিলাম। তো আজকে আমরা মুদ্রা ব্যাংকের সেকেন্ড ক্লাস নিব, ঠিক আছে? তো আজকের ক্লাসটা হঠাৎ একটু আগে নিয়ে নিচ্ছি, কারণ তোমরা জানো আমার এখন পরীক্ষা চলতেছে। তো ওভারঅল সবকিছু ঝামেলা নিয়ে টাইমটা আসলে এক্স্যাক্টলি কখন হইতে পারে সেটা বুঝতেছি না। বাট তোমাদের জন্য যখন পারতেছি ক্লাসটা নিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা বাসায় অন্তত সিলেবাসটা মোটামুটি ভালো মতো শেষ করতে পারো। আমরা প্রথম পত্রের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, নবম এগুলো শেষ করেছি। দশম অধ্যায়টা তোমাদের কাছে বাকি ছিল। দশম অধ্যায়ের একটা অলরেডি ফ্রি ক্লাস নিয়েছিলাম তোমাদের থেকে। আজকে আমরা ক্লাস নাম্বার 2, ওয়ালাইকুম আসসালাম, ক্লাস নাম্বার 2 আলোচনা করব। তবে ফার্স্ট ক্লাসের একটু রিভাইজ করব। ফার্স্ট ক্লাসটা কেন রিভাইজ করব, কারণ অনেকে হয়তো ভুলে গেছো কি পড়াইছিলাম প্রথমে, যখন পড়াইছি তখন কি পড়াইছি না পড়াইছি অনেকে হয়তো ভুলে গেছো। সো সে কথা বিবেচনা করে কি করব, একটু কি করব, তোমার আগের পড়াটা একটু পড়াবো। তো সবাই রেডি কিনা? ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছ, নমস্কার স্যার। ওকে ওকে, সবাই রেডি কিনা বলো, আমরা জাস্ট আলোচনায় যাচ্ছি। দেখো, এর আগে যেগুলো পড়েছিলাম সেগুলো এখানে আছে তোমাদের। যে মুদ্রা ব্যাংক, আমরা বলেছিলাম যে মুদ্রা ব্যাংকের মধ্যে টোটাল 10টা টপিক আছে। এই 10টা টপিক যদি আমরা পারি, এখানে 6টা টপিক, এখানে 6টা টপিক, আর এখানে হচ্ছে 4টা টপিক আছে। এই 6টা আর 4টা টপিক যদি পড়তে পারো, তোমার হচ্ছে গিয়ে এই অধ্যায়টা তোমার ক্লিয়ার থাকবে। তো এখানে 6টা টপিকের মধ্যে মুদ্রার ধারণা, মুদ্রার কার্যাবলী, মুদ্রার ধরন, ঠিক আছে, মুদ্রার মূল্য, মুদ্রার চাহিদা, যোগান, মুদ্রার পরিমাণ তথ্য, এগুলো আমাদেরকে জানতে হবে। মুদ্রার পরিমাণ তথ্য, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে মুদ্রার টপিক থেকে, ঠিক আছে? তো মুদ্রার টপিক থেকে আমি তোমাদেরকে এতটুকু পর্যন্ত পড়াইছি, 1 থেকে 3, ঠিক আছে? এইগুলো পাও নাই কে কে বলো তো? ক্লাসগুলো করো নাই কে কে? মানে এই 1 থেকে 3 যে পড়াইছি, মুদ্রার ধারণা, মুদ্রার কাজে বলি, মুদ্রার ধরন, আমানত, এগুলো পড়াইছি, এগুলো কারা কারা পড়ো নাই একটু বলো তো? কারা কারা পড়ো নাই? এই ক্লাসটা ফার্স্ট ক্লাস করো নাই কে কে? ক্লাস 1 করো নাই কে কে বলো তো একটু? এই ক্লাসটা করো নাই কে কে একটু বলো তো? ক্লাসটা করো নাই কে কে? করছো কে কে বলো তো একটু? করছি। কারা কারা করছে সেটা বলো, যারা যারা করেনি তারাও বলো। ওকে স্যার, করি নাই। আবু সাইদ ও করে নাই, আমি করি নাই দাদা। আচ্ছা, করস নাই। রিয়া হচ্ছে করছে বলছে। হসপিটাল সব ক্লাসের লিঙ্ক সিরিয়াল অনুযায়ী একটু সাজিয়ে দিলে ভালো। সাজানো আছে তোর হচ্ছে, ফিচারে যাবি, ফিচারে গেলে সবগুলো সাজানো পাবি। চতুর্থ অধ্যায় বোধহয় অ্যাড করি নাই, চতুর্থ অধ্যায় নাকি নবম অধ্যায়, ওগুলো অ্যাড করে দিব। আচ্ছা ঠিক আছে, আজকেই করে দিব। আমি এখন আসলাম, সমস্যা নাই, করছি। আচ্ছা, যারা যারা করছো তাদেরকে ধন্যবাদ, যারা করে নাই সমস্যা নাই। দেখো, যারা করে নাই তারা শুনো। আমরা যে মুদ্রা নিয়ে কথা বলছিলাম, এই মুদ্রা আমাদের বোঝার জন্য আমি তোমাদেরকে একটা প্রাচীন কালের কথা বলছিলাম, যে প্রাচীন কালে মানুষ, তোমার প্রাচীন কালে মানুষ কি হইতো? প্রাচীন কালে মানুষ টাকা দিয়ে বিনিময় করতো না। প্রাচীনকালে মানুষ দ্রব্যের বিনিময়ে দ্রব্য নিত। এই দ্রব্যের বিনিময়ে যখন দ্রব্য নিত, তখন সেটা সুষ্ঠু বিনিময় হইতো না, ঠিক আছে? দেখা যেত কেউ চাল দিচ্ছে, ওর থেকে মাংস নিচ্ছে, মাংস দিয়ে চাল নিচ্ছে, তাহলে দেখা যেত যে মাংস দিচ্ছে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে চাল দিচ্ছে সে লাভবান হচ্ছে। এরকম বিনিময়টা সুষ্ঠু হইতো না। এই সুষ্ঠু বিনিময়ের জন্য তারা কি করলো? তারা একসময় কড়ি পাথর, স্বর্ণমুদ্রা, ধাতব বস্তু, কাগজের নোট, এগুলো আস্তে আস্তে ধারাবাহিকভাবে তারা এই পর্যায়ে আসলো। তো বর্তমানে যে কোনো দেশে তোমার এই দাতব্য বস্তু বা কাগজি নোটের মাধ্যমে বিনিময় কাজটা হয়ে থাকে, ঠিক আছে? বিনিময়ের কাজটা হয়ে থাকে। তো মুদ্রা হচ্ছে এমন একটা জিনিস যেটা কি করছে, তোমার এই যে মানুষ কি করতো, যে তার যা উৎপাদন করতো, সেটা এখানে একটা গল্প বলছিলাম আর কি তোমাদেরকে, যে যা উৎপাদন করছি তার থেকে কিছু খাইলাম, বাকিটা আমি আরেকজনকে দিয়ে দিলাম। যারা করে না তারা ক্লাসটা একটু করে নিবা পরে, এই ক্লাসটা শেষ করে পরে করে নিবা। তো এইভাবে করে করে তারা দ্রব্য বিনিময় করতো। একসময় তারা কি করতো? দ্রব্য বিনিময় করতো। এই দ্রব্য বিনিময়টা যখন সুষ্ঠু হয়ে হচ্ছে না, তখন তারা কড়িপাথরে আসলো, কড়িপাথর থেকে স্বর্ণমুদ্রাতে আসলো, স্বর্ণমুদ্রা থেকে এখন বর্তমানে প্রত্যেকটা দেশে এই ধাতব বস্তু বা কাগজি নোটের প্রচলন হয়েছে, যেটাকে আমরা মুদ্রা বলতেছি। তাহলে এখন কোন ধাতব বস্তু বা কাগজি নোটকে আমরা মুদ্রা বলতে পারবো, তার জন্য কিছু বৈশিষ্ট্য আছে। কোন ধাতব বস্তুকে তুমি মুদ্রা বলতে পারবা? বলছে যেসব বস্তু বিনিময়ের মাধ্যম, যেসব বস্তু বিনিময়ের মাধ্যম, সঞ্চয় বাহক, মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে,
তাকে আমরা কি বলতে পারবো? তাকে আমরা মুদ্রা বা অর্থ বলতে পারবো। তো এইখানে ওয়াকার নামে একজন ব্যক্তি আছেন যার কথা আমাদেরকে মনে রাখতে হবে। ওয়াকার কি বলছে? মানি ইজ হোয়াট মানি ডাজ, এই কথাটা উনি বলছিল। এবং আমরা বলেছিলাম যে আমরা যে সংজ্ঞাটা দিছি এই সংজ্ঞাটা ক্রাউতারের সংজ্ঞার সাথে মিল আছে। পরীক্ষা যদি আসে দুইজন অর্থনীতিবিদের কথা আসবে, পরীক্ষা যদি আসে দুইজন অর্থনীতিবিদের কথা আসবে, একটা ক্রাউতার আর একটা হচ্ছে ওয়াকার। তো এদের কথাটা মনে রাখবা। এরপর আরেকটা কথা বলছি, মোস্ট ইম্পর্টেন্ট কথা, বাংলাদেশে ৫ মার্চ 1972 সালে মুদ্রার প্রচলন হয়েছে। অনেকে মনে করবো 1971 সালে, আসলে না। 1971 সালে কিছুটা সময় আমরা রুপি ইউজ করতাম, রুপি, পাকিস্তানি রুপি ইউজ করতাম। পরে 1972 সালে হয়েছে। তো এখানে তোমাদেরকে অর্থ যা করে তাই অর্থ, এই জিনিসটা কি সেটা বোঝানোর জন্য একটা মাটির ব্যাংক কাঠের ব্যাংকের গল্প বলছিলাম, এটা নিজেরা পরে ক্লাসটা দেখলে বুঝবা। এরপর বলছে মুদ্রার কাজ কি আসলে আমাদের সমাজে বা অর্থনীতিতে। মুদ্রার কাজ হচ্ছে তিনটা। একটা হচ্ছে বাণিজ্যিক কার্যাবলী, আরেকটা হচ্ছে সামাজিক কার্যাবলী, আরেকটা হচ্ছে মনস্তাত্ত্বিক কার্যাবলী। তো বাণিজ্যিক কাজগুলোর মধ্যে কি কি কাজ আছে সেগুলো বলছিলাম, এবং এগুলো তোমাদের একটু ব্যাখ্যা করছিলাম, এগুলো নিজে একটু বাসায় পড়বা। সামাজিক কাজ মানে হচ্ছে মর্যাদা বৃদ্ধি পায়, গুরুত্ব বৃদ্ধি পায়। তারপর মনস্তাত্ত্বিক কার্যাবলী হচ্ছে অর্থ থাকলে মন খুশি, মন থাকলে সবকিছু খুশি, মন খুশি থাকলে। এই ধরনের কিছু কথাবার্তা বলছে, এগুলা আগে পড়ছিলাম। এবং মুদ্রার ধরন নিয়ে কথা বলছিলাম, মুদ্রা কয় ধরনের, ঠিক আছে। মুদ্রা কত প্রকার হইতে পারে, নোট কত প্রকার হইতে পারে, আমানত কত প্রকার হইতে পারে, কিভাবে কিভাবে আমানত হইতে পারে, এগুলো বলছিলাম। আজকে আমরা ক্লাস 2 তে আসলাম, লেকচার 2। এবং আজকে আমাদের টপিকটা তাও মুদ্রা। তবে আজকে আমরা আলোচনা করব মুদ্রার মুদ্রার চাহিদা ও যোগান, তারপর হচ্ছে মুদ্রার পরিমাণ তত্ত্ব, যদি পারি আর কি। মুদ্রার পরিমাণ তত্ত্ব, এই জিনিসগুলো আমরা কি করব? আলোচনা করব আজকে। তো মুদ্রার চাহিদা এবং যোগান, মুদ্রা পরিমাণ তত্ত্ব আমরা চাইলে লেকচার শিট থেকে পড়ে ফেলতে পারি, আবার চাইলে আমি বলে বলে পড়াইতে পারি। বলো, লেকচার শিট থেকে পড়াই দিব নাকি নিজে নিজে পড়াবো? লেকচার শিট থেকে পড়াবো। লেকচার শিট থেকে যদি পড়াই, লেকচার শিট কি নিছিলাম কিনা আগে দেখতে হবে। তোমাদের বইয়ের সাথে মেয়ে রেখে চ্যাপ্টার 10 কি নিছিলাম আমি? এত পোস্টার হয় দিনে। তোমরা একটু বলো তো, বলে বলো পড়াবো নাকি লেকচার শিট থেকে পড়াবো? চ্যাপ্টার 10 তো নিই নাই। দর্শকদের উপর কি প্রথম ক্লাস? না, প্রথম ক্লাস এটা, দ্বিতীয় নম্বর ক্লাস। আচ্ছা, বর্তমানে তুই বাইরে, সমস্যা নাই, বাসে গিয়ে পরে দেখে নিস। তুমি সিলেট, যদি তোমাদের ওদিকে কেমন অবস্থা? হ্যাঁ, ওদিকে কি অবস্থা? আচ্ছা, হ্যাঁ, সিলেটের তো অবস্থা একটু খারাপ। আচ্ছা দেখো, সার্চ করে দেখবো পাবো কিনা। চ্যাপ্টার 10 কিনেছিলাম। আচ্ছা, নেই নাই। আচ্ছা, যেভাবে ভালো হয়। ওকে, চলো তাহলে আমরা মুদ্রার চাহিদা এবং যোগান এবং মুদ্রার পরিমাণ তত্ত্ব, এই দুইটা জিনিস বোঝার চেষ্টা করবো একটু ভালো মতো। কারণ এই দুইটা জিনিস যদি তুমি বুঝতে পারো, সেক্ষেত্রে তোমার জন্য খুব কি হবে, এই মুদ্রার চাহিদা যোগান বুঝতে পারলে মুদ্রার পরিমাণ তত্ত্বটা বুঝতে তোমার সুবিধা হবে। ঠিক আছে, আমরা that's five. জিনিস ভুল করে ফেললাম না। একটা মিনিট সময় দাও, তাহলে তোমাদেরকে আমি দ্রুত পড়াই দিতে পারবো, তোমাদের জন্য ভালো হবে।
ওকে, চলো আমরা ওয়ার্ড ফাইল থেকে দেখি। ঠিক আছে, এবার আমরা এখান থেকে পড়তে পারবো, কোনো প্যারা নেই। আশা করি ডাউনলোড হয়ে গেছে। দেখো, এবার আমাদের এখান থেকে পড়তে সুবিধা হবে, আবার দ্রুত পড়ে ফেলতে পারবে। তো এখান থেকে তোমাদেরকে কাকে বলে কার্যাবলী, কার্যাবলী বলছে, এগুলো তোমরা নিজেরা পড়বা। এখন আমরা পড়বো হচ্ছে মুদ্রার চাহিদা এবং যোগান, এই জিনিসটা আমরা পড়বো। তো এই জিনিসটা পড়ার আগে আমি তোমাদেরকে এখানে একটু বলি, যেটা আমি সবসময় করি তোমাদের সাথে, আগে একটু কথাবার্তা বলা দরকার তোমাদের সাথে। প্রথমে আসো মুদ্রার চাহিদা। মুদ্রার মূল্যটা এখনো বলি নাই, একটু পরে বলবো, আগে মুদ্রার চাহিদাটা বুঝি। দেখো এখানে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ যদি যাইতাম, তাহলে এখানে আমাদেরকে মুদ্রার মূল্য যে জিনিসটা সেটা পড়তে হইতো। এই জিনিসটা আমরা এটার সাথে পড়ে ফেলবো একসাথে, এখন না পড়ে এক্সট্রা করে ওটার সাথে পড়ে ফেলবো। তো এই জন্য আমরা ডাইরেক্ট মুদ্রার চাহিদাতে গেলাম। মুদ্রার চাহিদা মানে কি শুনো, ভালো করে শুনো। মনে করো এটা হচ্ছে তুমি তুমি কিছু টাকা ইনকাম করলো, তুমি একটা প্রতিষ্ঠানে চাকরি করো এবং তুমি কিছু টাকা ইনকাম করলা। মনে করো তুমি 50,000 টাকা ইনকাম করলা। এই 50,000 থেকে তুমি 30,000 টাকা মনে করো যে তুমি খরচ করে ফেললা, ভোগ করলা, ঠিক আছে। আর 20,000 টাকা তুমি ব্যাংকে রাখলা, জমা রাখলা, ঠিক আছে। তাহলে এই যে জমা রাখো এটাকে আমরা বলি সঞ্চয়, ঠিক আছে। এটা অর্থনীতির ভাষায় আমানত। সঞ্চয়টা এক সময় কি হয় বলতো, আমানত হিসেবে আমরা ব্যাংকে রাখি। যে টাকাটা খরচ করছি বলতো সেটা আমরা কোথায় রাখি, সেটা আমরা হাতে রাখি। মনে করো যে আমার মাসে আমার যে 50,000 টাকা ইনকাম, সেখানে 20,000 টাকা আমি ব্যাংকে জমা রাখি, সঞ্চয় হিসেবে, আমানত হিসেবে ব্যাংকে জমা রাখি। আর 30,000 টাকা আমি খরচ করি। এই খরচ করার জন্য আমি টাকাটা কোথায় রাখি, ব্যাংকে রাখি না, কিন্তু এটা আমি কোথায় রাখি, হাতে রাখি। তো এরকম যেমন আমি একজন ব্যক্তির কথা বলছি না, এখানে তুমি একজন ব্যক্তির কথা বলছি না, এরকম ব্যক্তি বা প্রতিষ্ঠান, ব্যক্তি বা কি বলতো একটা প্রতিষ্ঠান, তাদের যে আয়, তাদের যে কি বলতো আয়, ওই আয় থেকে কিছু টাকা তারা কি করে, কিছু টাকা তারা খরচ করে, আর কিছু টাকা তারা আমানত হিসেবে ব্যাংকে জমা রাখে। তো আমানত হিসেবে ব্যাংকে যেটা জমা রাখে, ব্যাংকে জমা রাখলে সেটা হচ্ছে আমানত, ব্যাংকে জমা রাখলে সেটা হচ্ছে কি আমানত। আর যে টাকাটা খরচ করার জন্য হাতে রাখে, এই হাতে রাখাটাকে বলা হয় অর্থের চাহিদা। এই জিনিসটা একটু সবাই বুঝছো কিনা বলো তো। তুমি যে টাকাটা ইনকাম করছো, ওই ইনকামের টাকাটা যে অংশটা তুমি ব্যাংকে রেখে দিচ্ছ, ব্যাংকে জমা রাখলে সেটাকে আমরা বলি আমানত। আর যে টাকাটা তুমি খরচ করার জন্য হাতে রাখো, সেটাকে কি বলে বলতো, অর্থের চাহিদা। কথাটা ক্লিয়ার কিনা বলতো, বলো 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 বলো। হ্যাঁ, এই কথাটা ক্লিয়ার কিনা? তাহলে আমি কি বুঝাইতেছিলাম, ওকে বুঝছি। তাহলে আমি কি বলতে চাইছিলাম, আমি বললাম ব্যাংকে টাকা রাখলে, ব্যাংকে টাকা রাখলে সেটা আমানত, ব্যাংকে জমা রাখলে সেটা আমানত, কিন্তু হাতে রাখলে সেটা হচ্ছে অর্থের চাহিদা। তাহলে পরীক্ষা যদি আসে মুদ্রার চাহিদা বা অর্থের চাহিদা কি, তখন বলবো একটি নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের জনগণ ও ব্যবসা প্রতিষ্ঠান সমূহ, জনগণ ও ব্যবসা প্রতিষ্ঠান সমূহ, ব্যবসা প্রতিষ্ঠান সমূহ যে পরিমাণ নগদ অর্থ, যে পরিমাণ নগদ অর্থ
হাতে ধরে রাখতে চায়, হাতে ধরে রাখতে চায়, তাকে কি বলে স্যার? তাকে মুদ্রার চাহিদা বলে, তাকে মুদ্রার চাহিদা বলে। এই জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এখানে এই জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চাই, প্লিজ কথাটা শুনো। তোমার কাছে যে টাকাটা ছিল সেই টাকাটার থেকে তুমি যেটা ব্যাংকে রাখছো সেটা আমানত, আর যে টাকাটা হাতে রাখছো সেটাই হচ্ছে অর্থের চাহিদা। তাহলে অর্থের চাহিদা মানে কি? ব্যাংকে টাকা জমা রাখলে সেটা অর্থের চাহিদা হিসেবে গণ্য হবে না, ব্যাংকে টাকা জমা রাখলে সেটা অর্থের চাহিদা হিসেবে গণ্য হবে না। অর্থের চাহিদা হিসেবে গণ্য হওয়ার জন্য অবশ্যই কোথায় রাখতে হবে? টাকাটা হাতে। হাতে মানে কি সবসময় পকেটে নিয়ে ঘুরতে হবে এরকম না, তোমার প্রয়োজন, যখন প্রয়োজন তখন তুমি টাকাটা ইউজ করতে পারো, এরকম সিচুয়েশনে রাখতে হবে। ব্যাংকে রাখলে হয়তো ব্যাংক থেকে তুমি চাইলে মতো পাওয়া যাবে না, তোমার এখন দরকার, হঠাৎ করে গেলা ব্যাংকে, ব্যাংকে বললো যে টাকা নাই, তাহলে দিতে পারলো না। হ্যাঁ, তাহলে এই জন্য ব্যাংকে টাকা রাখলে হবে না স্যার, ব্যাংকে টাকা জমা রাখলে সেটাকে আমরা বলি আমানত, কিন্তু হাতে যে টাকাটা রাখি সেটা হচ্ছে অর্থের চাহিদা। তাহলে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের জনগণ ও ব্যবসা প্রতিষ্ঠান সমূহ যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় সেটা হচ্ছে অর্থের চাহিদা। তো জন ম্যানার্ড কেন্স নামে একজন ব্যক্তি আছেন, জন ম্যানার্ড কেন্স, জন ম্যানার্ড কেন্স, উনি আবার কিন্তু সামষ্টিক অর্থনীতির জনক। হ্যাঁ, জন ম্যানার্ড কেন্স হচ্ছে কি বলতো? সামষ্টিক অর্থনীতির জনক। এগুলো পরীক্ষায় পড়াইছি, পরীক্ষার জন্য পড়াইছি, ঠিক আছে? সামষ্টিক অর্থনীতির জনক। তো জন ম্যানার্ড কেন্স বলতে চাচ্ছে কি? জন ম্যানার্ড কেন্স বলতে চাচ্ছে যে একটা দেশে জনগণ এবং ব্যবসা প্রতিষ্ঠান সমূহ, একটা দেশের জনগণ এবং ব্যবসা প্রতিষ্ঠান সমূহ, জনগণ এবং ব্যবসা প্রতিষ্ঠান সমূহ তিনটা কারণে হাতে টাকা রাখতে চায়। কয়টা কারণে? তিনটার কারণে। অর্থাৎ জন ম্যানার্ড কেন্সের মতে অর্থের চাহিদা তিন ধরনের। বলো, অর্থের চাহিদা কয় ধরনের স্যার? অর্থের চাহিদা হচ্ছে তিন ধরনের। জন ম্যানার্ড কেন্স কি বলছে? মানুষ যে হাতে টাকাটা রাখে সেটা কয়টা কারণে রাখে? তিনটা কারণে রাখে। স্যার কারণগুলো কি কি? তাহলে অর্থের চাহিদা এটা কয় ধরনের হতে পারে স্যার? এটা হচ্ছে তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে মানুষ তার আর্থিক লেনদেন করার জন্য, লেনদেনের জন্য, লেনদেন জনিত কারণে, লেনদেন জনিত কারণে, অর্থাৎ লেনদেনের জন্য। আরটা হচ্ছে সতর্কতা জনিত কারণে, সতর্কতা জনিত কারণে, অর্থাৎ সতর্কতামূলক। আরটা হচ্ছে ব্যবসা করার জন্য, ঠিক আছে? তবে এই ব্যবসাটা সেই ব্যবসা না, এই ব্যবসাটাকে বলা হয় ফটকা কারবার। কারবার মানে ব্যবসা, কারবার মানে ব্যবসা। তবে ফটকা কারবার মানে হচ্ছে, ফটকা কারবার মানে হচ্ছে মনে করো শেয়ার বাজারের কারবার, শেয়ার বাজারের কারবার বা সুদের কারবার, সুদের কারবার, এগুলোকে বলা হয় ফটকা কারবার। শেয়ার বাজারের কারবার বা সুদের কারবারকে কি বলে বলতো? ফটকা কারবার বলা হয়। তো মূলত মানুষে তিনটা কারণে হাতে টাকা রাখে। একটা হচ্ছে তার দৈনন্দিন বা তার যে আর্থিক লেনদেন সম্পাদনের জন্য, আর্থিক লেনদেন সম্পাদনের জন্য। মনে করো তোমার বাসার মধ্যে দেখো, তোমার আম্মু থেকে দেখো, জিজ্ঞেস করে দেখো যে তোমার আম্মুর হাতে 5,000, 10,000, 20,000 টাকা কিছু একটা টাকা হাতে আছে। কেন হাতে টাকাটা রাখছে? ওই তোমাদের চাল ডাল তেল, ঠিক আছে, মশলাপাতি যা লাগে প্রয়োজনে, যেটা করার দরকার, তুমি মনে করো কলেজে যাবা, কলেজ থেকে আসবা, এই যে খরচটা বহন করার জন্য, এই খরচটা বহন করার জন্য তোমার আম্মু একটা টাকা রাখছে, সেটাকে বলা হয় আর্থিক লেনদেন সম্পাদনের জন্য, অর্থাৎ লেনদেন জনিত অর্থের চাহিদা। আরটা হচ্ছে সতর্কতামূলক অর্থের চাহিদা। সেটা কোনটা স্যার? মনে করো হঠাৎ করে, মনে করো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার জন্য, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার জন্য। মনে করো হঠাৎ করে কেউ একজন অসুস্থ হয়ে গেল, কেউ একজন গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলো, কেউ একজন মারা গেল, এরকম পরিস্থিতিতে যখন সমস্যা হইতে পারে, ওই সমস্যার একটা পূর্বানুমান করে আমরা কিছু টাকা হাতে রাখি, সেটাকে বলা হয় সতর্কতামূলক অর্থের চাহিদা। আর ফটকা কারবার জন্য অর্থের চাহিদা কোনটা? যেটা ফটকা কারবারের উদ্দেশ্যে রাখা হয়, ফটকা কারবারের জন্য যে টাকাটা রাখে। তো পরীক্ষা যদি আসে ফটকা কারবার কি মনে রাখবে? যে কারবারে মানে হঠাৎ বড় লোক এর আসে, হঠাৎ বড় লোক হওয়ার কি আশায়, যেখানে অর্থ বিনিয়োগ করা হয় কিন্তু শ্রম দেওয়া হয় না, শ্রম দিতে হয় না। ফটকা কারবারে কি অর্থ বিনিয়োগ করা হয় কিন্তু শ্রম দিতে হয় না। তাহলে আর এই ফটকা কারবার থেকে হঠাৎ করে বড় লোক হওয়ার একটা চান্স থাকে। হ্যাঁ,
শেয়ার বাজার বা সুদের হার, আবার এখান থেকে একদম নিঃস্ব হয়ে যাওয়ারও চান্স থাকে। তো এই জন্য বলা হচ্ছে ফটকা কারবারে টাকা বিনিয়োগ করা হয় কিন্তু কোনো শ্রম দিতে হয় না, বাসা বসে বসে টাকা কামাইতে পারবে। তো এরকম অনেকে এরকম ব্যবসা করার জন্য, ফটকা ব্যবসা করার জন্য তারা কিছু টাকা হাতে রাখে। তো এটাকে বলা হয় ফটকা কারবারের জন্য অর্থের চাহিদা। তাহলে সবাই একটু কমেন্টে লিখো অর্থের চাহিদা কয় ধরনের, অর্থের চাহিদা কয় ধরনের, সবাই একটু কমেন্টে লিখো, দ্রুত লিখো। অর্থের চাহিদা হচ্ছে কয় ধরনের, সবাই একটু কমেন্টে লিখো, দ্রুত লিখো। অর্থের চাহিদা কয় ধরনের, দ্রুত লিখো। 3 ধরনের, ঠিক আছে। এবার শুনো, লেনদেনজনিত অর্থের চাহিদা এটা হচ্ছে ব্যক্তির আয়ের উপর নির্ভরশীল। লেনদেনজনিত অর্থের চাহিদা সেটা কিসের উপর নির্ভরশীল, ব্যক্তির আয়ের উপর নির্ভরশীল। অর্থাৎ তুমি যত বেশি আয় করবা, মনে রাখো, তুমি যত বেশি আয় করবা তত তোমার লেনদেন বেশি হবে, তত তোমার লেনদেনজনিত অর্থের চাহিদা বেশি হবে। লেনদেন জনিত অর্থের চাহিদা তত বেশি হবে, যত বেশি আয় তত বেশি লেনদেনজনিত অর্থের চাহিদা। কেননা যত বেশি ইনকাম থাকে তার বেশি, দেখো কার বেশি ইনকাম, যার বেশি লেনদেন। ঠিক আছে, আমি আর তুমি কম লেনদেন করি বলে আমাদের ইনকাম কম, যাদের লেনদেন বেশি তাদের হচ্ছে টাকা ইনকামও বেশি। তো ব্যক্তির আয় যত বেশি তার লেনদেন জড়িত, তার লেনদেন করার জন্য টাকা হাতে বেশি রাখতে হয়। আবার সতর্কতামূলক চাহিদা সেটাও ব্যক্তির আয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ যে বেশি ইনকাম করে তার থেকে বেশি সতর্ক থাকতে হয়। আর আমরা যারা কম টাকা ইনকাম করি তাদের এত বেশি সতর্ক থাকার দরকার হয় না, আমরা কম সতর্ক থাকলেও চলে। এটা হচ্ছে সতর্কতামূলক অর্থের চাহিদা। আর ফটকা কারবারজনিত অর্থের চাহিদা সেটা হচ্ছে সুদের হারের উপর নির্ভরশীল, মনে রাখবা কিন্তু। ফটকা কারবারজনিত অর্থের চাহিদা সেটা হচ্ছে সুদের হারের উপর নির্ভরশীল। কেন? কারণ এখানে ফটকা কারবার হচ্ছে একটা ব্যবসা। শুনো, এটা যদি ফটকা কারবার হয়, ভালো করে বুঝো, এটা যদি ফটকা কারবার হয়, এটা ফটকা কারবার, হ্যাঁ, এটা ফটকা কারবার। আর মনে করো এটা হচ্ছে ব্যাংক, এটা হচ্ছে ব্যাংক। তো ফটকা কারবার ব্যাংকের মধ্যে পার্থক্য কি দেখো। তোমার কাছে মনে করো যে 1 লক্ষ টাকা আছে, বলো তোমার কাছে কয় লাখ টাকা আছে, 1 লক্ষ টাকা আছে। এখন তুমি চিন্তা করলা যে 1 লক্ষ টাকা যদি আমি ফটকা কারবারে দিই, সেখান থেকে আমি 1,20,000 টাকা পাবো, 1,20,000 টাকা পাবো। যদি আমি ব্যাংকে রাখি সেখান থেকে আমি 2 লক্ষ টাকা পাবো। বলো আমি কোথায় রাখবো বলো তো, আমি কোথায় রাখবো বলো তো, আমি কোথায় রাখবো? আমি কি কারবারে বিনিয়োগ করব নাকি ব্যাংকে জমা রাখবো? আমি কি বিনিয়োগ করব, আমি কি ইনভেস্টমেন্ট করব নাকি ডিপোজিট করব, দেখি বলো তো। আমি কি ইনভেস্ট করব নাকি ডিপোজিট করব? ব্যাংকে রাখবো নাকি আমি ইনভেস্ট করে দিব, ফটকা কারবার ইনভেস্ট করে দিব? কোনটা ভালো আমার জন্য? 1 লক্ষ টাকাটা আমি কোথায় রাখবো? অবভিয়াসলি তোমরা যদি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে বলবা হ্যাঁ ব্যাংকে রেখে দিব। তাহলে ব্যাংকে কেন রাখতেছি? কারণ ব্যাংকে সুদের হার বেশি, ব্যাংকে সুদের হার বেশি। তাহলে সুদের হার বেশি হলে এ ফটকা কারবারে বিনিয়োগ মাইসে করে না, অর্থাৎ বিনিয়োগ কমে, বিনিয়োগ কি কমে। ঠিক আছে, তাহলে মনে রাখবা সুদের হার বাড়লে, শুনো, যদি সুদের হার বাড়ে, যদি সুদের হার বাড়ে, ফটকা কারবার জনিত চাহিদা এটা কমে যাবে, অর্থের চাহিদা, ফটকা কারবার জনিত অর্থের চাহিদা এটা কিন্তু কি কমে যাবে। দেখো এখানে আয় বাড়লে অর্থের চাহিদা সেটা বাড়ছে, অর্থাৎ লেনদেন জনিত অর্থের চাহিদা বাড়ছে। আবার আয় কমে গেলে এটাও কমে গেছে, অর্থাৎ সমমুখী সম্পর্ক এখানে হচ্ছে সমমুখী। অর্থাৎ আয় বাড়লে তার থেকে বেশি লেনদেন করতে হয়, যত বেশি আয় তত বেশি লেনদেন, যত বেশি আয় তত বেশি লেনদেন, যত আয় কম লেনদেন তত কম, মানে সমমুখী। সতর্কতা, যার বেশি ইনকাম তার থেকে সতর্কতা বেশি, যার ইনকাম বেশি তার সতর্কতা বেশি, যার ইনকাম কম তার সতর্কতা কম। তাহলে এখানেও সমমুখী সম্পর্ক। কিন্তু সুদের হারের সাথে ফটকা কারবারের বিপরীতমুখী সম্পর্ক, মনে রাখবা এটা হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক। পার্থক্যটা খেয়াল করবা, পার্থক্যটা এই জায়গায় খেয়াল করবা, বিপরীতমুখী সম্পর্ক, সুদের হারের সাথে ফটকা কারবারের বিপরীতমুখী সম্পর্ক। কেননা যদি সুদের হার বেশি হয়, মানুষের ব্যাংকে টাকা রাখবে, ফটকা কারবারে বিনিয়োগ করবে না। আর যদি এটা যদি কম হয়, সুদের হার যদি কম হয়, তখন মানুষের ফটকা কারবারে বিনিয়োগ করবে, অর্থাৎ বিপরীতমুখী। এটা বাড়লে এটা কমে যায়, এটা কমলে এটা বেড়ে যায়, এরকম করে তোমার হচ্ছে ফটকা কারবার, সুদের হার ফটকা কারবার জনিত চাহিদাকে প্রভাবিত করে। তাহলে এখানে এই জিনিসটা মনে রাখতে পারলে হচ্ছে লেনদেন জনিত অর্থের চাহিদা কিসের উপর নির্ভরশীল, সতর্কতামূলক অর্থের চাহিদা কিসের উপর নির্ভরশীল, ফটকা কারবার কিসের উপর নির্ভরশীল। এরা যে নির্ভরশীল, এদের সম্পর্কটা কি সমমুখী নাকি বিপরীতমুখী, এই জিনিসটা জাস্ট মনে রাখলে হচ্ছে, এই জিনিসটা জাস্ট মনে রাখতে হচ্ছে। তাহলে বুঝতে পারছো কিনা একটু সবাই বলো, বুঝতে পারলে জাস্ট একটা ইয়েস লিখো, বুঝতে পারলে সবাই একটু ইয়েস লিখো, বুঝতে পারলে হ্যাঁ ফটকা কারবার বিপরীতমুখী, বুঝতে পারলে একটু ইয়েস লিখো তো। ওকে, আর্নিকা, ফাল্গুনি, অর্পিতা, রিজওয়ান,
ওকে, পূজা বুঝছে, ঠিক আছে। ওকে, তুই যদি বুঝতে পারো তাহলে এদের সমমুখী হইলে মনে রাখবা, সমমুখী হলে চিত্রগুলো উপরের দিকে যায়, সমমুখী হলে চিত্র দিকে উপরগুলো যায়, আর বিপরীতমুখী হলে চিত্রগুলো নিম্নমুখী হয়, ঠিক আছে। তো এমন ইম্পর্টেন্ট না, বাট এই জিনিসটা ইম্পর্টেন্ট যে কিসের উপর নির্ভরশীল, কার উপর নির্ভরশীল, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এরপর আসো, অর্থের যদি চাহিদা বুঝে যায়, দেখো তাহলে অর্থের মুদ্রার চাহিদা, মুদ্রার চাহিদার কত প্রকার সেটাও বুঝছি। এবার বাকি আছে হচ্ছে মুদ্রার যোগান। কি বাকি আছে স্যার? মুদ্রার যোগান। তো মুদ্রার যোগান জিনিসটা যদি বুঝতে চায়, মুদ্রার যোগান, মুদ্রার যোগান যদি বুঝতে চাই, আমি তোমাদেরকে এক কথায় বলতে পারি, হ্যাঁ এক কথায় বলি, বাংলাদেশে টোটাল যত টাকা আছে, বাংলাদেশে ছাপানো, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক যতগুলো টাকা ছাপাইছে, যতগুলো টাকা আমাদের দেশের আনাচে কানাচে রয়েছে, সবগুলো যোগ করলে যেটা পাবো সেটা বাংলাদেশের মুদ্রার যোগান। আমি যদি তোমাকে বলি যে এটা একটা দেশ, এই দেশের মধ্যে 3 জন মানুষ আছে, ভাইয়া কয়জন মানুষ আছে? 3 জন। ওর কাছে 5,000 টাকা আছে, ওর কাছে 2,000 টাকা আছে, ওর কাছে 3,000 টাকা আছে। তাহলে এই দেশের অর্থের যোগান হবে, এই দেশের, মনে করো এটা একটা ক দেশ, হ্যাঁ, এই ক দেশে অর্থের যোগান হবে, এখানে আর কোনো টাকা নাই, বাইরে আর কোনো টাকা নেই, হ্যাঁ, এই দেশের অর্থের যোগান হবে, এগুলো সবগুলো যোগ করলে যেটা পাবো সেটা মনে করো যে 5 5 10,000 টাকা। এই 10,000 টাকাটা হচ্ছে এই দেশের অর্থের যোগান। একইভাবে বাংলাদেশের যতগুলো মানুষ আছে, বাংলাদেশের, মনে করো, আচ্ছা এখানে আমরা যদি আরেকটু মডিফাই করি, শুধু যে মানুষের কাছে টাকা থাকে তা না, অনেক সময় কি হয়, এরকম প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান আছে, ব্যাংকের ভিতরে টাকা থাকে, মনে করো ব্যাংকের মধ্যে আরো 5,000 টাকা আছে, তাহলে এগুলো সবগুলো যোগ করলে যেটা পাবো মনে করো 15,000 টাকা। এই 15,000 টাকাটা হচ্ছে অর্থের যোগান। তো বাংলাদেশে এরকম যত মানুষ আছে, যত আর্থিক প্রতিষ্ঠান আছে, এই জনগণ এবং আর্থিক প্রতিষ্ঠানের টাকাটা যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে অর্থের যোগান। তাহলে অর্থের যোগানের মধ্যে দুজনের টাকা থাকে, দুজনের হাতে টাকা থাকে, অর্থাৎ বাংলাদেশে যে টাকাগুলো ছাপাইছে সেগুলো হয় জনগণের হাতে, নাহলে ব্যাংকের হাতে, হয় জনগণের হাতে নাহলে ব্যাংকের হাতে। বলতো কোথায় আছে? কয় জায়গায় আছে? 2 জায়গায় আছে, হয় জনগণের হাতে নাহলে ব্যাংকের হাতে। ব্যাংকের হাতে টাকাটা আবার 2 ভাবে থাকে, ব্যাংকের হাতে টাকাটা আবার কয়ভাবে থাকে? 2 ভাবে থাকে। কিভাবে কিভাবে স্যার? ব্যাংকের হাতে টাকাটা হয় চাহিদা আমানত হিসেবে থাকে, আর নাইলে হচ্ছে মেয়াদি আমানত হিসেবে থাকে। স্যার চাহিদা আমানত কোনটা? চাহিদা আমানত হচ্ছে যেটা জনগণ চাইলে ব্যাংক দিতে বাধ্য, জনগণ চাইলে ব্যাংক যেটা দিতে বাধ্য সেটা চাহিদা আমানত। আর যেটা মেয়াদ শেষে 5 বছর 10 বছর 20 বছর পরে যেটা মেয়াদ শেষে দিবে সেটা হচ্ছে মেয়াদি আমানত। তাহলে আমি যে কথাটা বললাম যে একটা দেশের ভিতরে কত টাকা আছে, এই দেশের টোটাল টাকাগুলো যোগ করলে সেটা হচ্ছে অর্থের যোগান। এই টাকাটা হয় জনগণের হাতে থাকে নাহলে ব্যাংকের হাতে থাকে। ব্যাংকের হাতে টাকাটা চাহিদা আমানত অথবা মেয়াদি আমানত হিসেবে থাকে। চাহিদা আমানত কোনটা? যেটা চাইলে জনগণ চাইলে ব্যাংক দিতে বাধ্য। মেয়াদি আমানত কোনটা? যেটা মেয়াদ শেষে দেওয়া হবে। তাহলে এখানে আমরা তিনটা কথা বলতে পারি, এখানে তিনটা কথা বলতে পারি। একটি নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট সময়ে একটি দেশে জনগণের হাতের মুদ্রা চাহিদা আমানত মেয়াদি আমানতের সমষ্টিকে অর্থের যোগান বা মুদ্রার যোগান বলে। অর্থের যোগান বলতে পারো, মুদ্রার যোগান বলতে পারো। তাহলে এখানে 3টা জিনিস মনে রাখতে হবে। ভাইয়া কয়টা জিনিস? 3টা জিনিস। জনগণের হাতের টাকা, চাহিদা আমানত এবং মেয়াদি আমানতের সমষ্টিকে আমরা বলি অর্থের যোগান। তাহলে চাহিদা আমানত কোনটা? জনগণ চাহিদা মাত্র যে অর্থ ব্যাংক পরিশোধে বাধ্য থাকে, জনগণ চাহিদা মাত্র যে অর্থ ব্যাংক পরিশোধে বাধ্য থাকে সেটাকে বলে চাহিদা আমানত। আর মেয়াদি আমানত কোনটা? যেটা হচ্ছে মেয়াদ শেষে ব্যাংক যে অর্থ পরিশোধ করে, এটা হচ্ছে মেয়াদি আমানত। মেয়াদ শেষে ব্যাংক যে অর্থ পরিশোধ করে সেটা হচ্ছে মেয়াদি আমানত। ঠিক আছে? তো এটা অনেকে দেখো এভাবে বলে যে অর্থের যোগান থেকে, এই দুইটা বাদ দিলে যেটা থাকে সেটাকে জনগণের হাতের টাকা বলে। অর্থের যোগান থেকে এটা আর এটা বাদ দিলে
এটা আর এটা বাদ দিলে যেটা থাকে সেটাকে চাহিদা মাত বলে। আবার অর্থের যোগান থেকে তোমার হচ্ছে এই জনগণের হাতের টাকা চাহিদা মাত বাদ দিলে যেটা থাকে সেটাকে মেয়াদি আমানত বলে। যে কোনো ভাবে বলা যেতে পারে, তিনটা জিনিস বলা যাবে, তোমার যেভাবে ইচ্ছে সেভাবে বলা যাবে, অথবা আমি এখানে যেটা বলছি সেটাও বলা যাবে। তাহলে আমার কথা হচ্ছে যে অর্থের যোগান, বাংলাদেশের যে টাকার যোগান, এই টাকার যোগান কয়টা জিনিস যোগ করলে পাওয়া যায়? তিনটা জিনিস। বলতো কয়টা জিনিস? তিনটা জিনিস। কি কি জিনিস? জনগণের হাতের টাকা, চাহিদা আমানত এবং মেয়াদি আমানত। তাহলে এটাকে বলা হচ্ছে অর্থের যোগান। তাহলে এখানে হয়তো আসতে পারে যে চাহিদা আমানত কাকে বলে, মেয়াদি আমানত কাকে বলে, এই অংশটা আসবে জাস্ট, আর কিছু আসবে না। এতটুকু বুঝছো কিনা সবাই বলো তো? ক্লিয়ার কিনা সবাই? একটু ক্লিয়ার বলো তো, এই জায়গা পর্যন্ত বুঝছো কিনা? ক্লিয়ার বলো তো সবাই, ক্লিয়ার বলো। আমি পিডিএফ নিলাম তোমাদেরকে পিডিএফ থেকে পড়ানোর জন্য। আসলে আমার এই বই থেকে পড়ানোর অভ্যাসটা খুব কম, মানে বই দেখে দেখে অনেক পড়ায় না, আমার আসলে বই দেখে দেখে পড়ানোর অভ্যাসটা কম। আমি তোমার সাথে যা কথা বলছি, এই তুমি কথাগুলো পড়লে দেখো, বাংলাদেশ সরকার কর্তৃক প্রচলিত সকল প্রকার মুদ্রা সমষ্টিক অর্থ যোগান, এগুলো তুমি নিজে পড়লে পারবে, কারণ আমি তো তোমাকে বুঝিয়ে দিলাম যে কি কথা বলতে হবে না বলতে হবে। তাহলে চাহিদা আমানত, মেয়াদি আমানত, এগুলো নিজে পড়লে পারবা। ঠিক আছে? ক্লিয়ার কিনা সবার? ওকে, বুঝছি, ক্লিয়ার। বাকিরা দুই একজনের রেসপন্স করে, বাকিরা চুপচাপ থাকে। আচ্ছা, এমনি তো আছে বাকি কয়েকজন। তো এই ছিল হচ্ছে মুদ্রার চাহিদা আর মুদ্রার যোগান। এই অংশটা যদি বুঝতে পারো, এই অংশটা যদি বুঝতে পারো যে হয়, তাহলে তোমাদের যদি এই অংশটা বুঝতে পারো, তাহলে আমি তোমাকে মুদ্রার চাহিদা বুঝলাম, মুদ্রার অর্থের চাহিদা কয় ধরনের হতে পারে সেটা বুঝলাম, মুদ্রার যোগান সেটা কি বুঝলাম। এখন লাস্ট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মুদ্রার পরিমাণ তথ্য। মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে মুদ্রার পরিমাণ তথ্য। এই জিনিসটা আমাদেরকে সব থেকে বেশি বুঝতে হবে, মুদ্রার পরিমাণ তথ্য। এই জিনিসটা বুঝতে পারলে আমাদের মুদ্রার পার্টটা শেষ। মুদ্রার পরিমাণ তথ্য, এই অংশটা বুঝতে পারলে আমাদের পড়ালেখা শেষ। মুদ্রার পরিমাণ তথ্য বুঝতে পারলে মুদ্রার পার্টটা শেষ। তো মুদ্রার পরিমাণ তথ্য জিনিসটা কি আমি তোমাদের সাথে একটু আগে এই ক্লাসের ভিডিওটা দিয়ে ক্লাস শেষে, হ্যাঁ দিব দিব, সমস্যা নেই। ওকে, দেখো এই মুদ্রার পরিমাণ তথ্যটা একদম সোজা একটা জিনিস, এখানে আহামরি কোনো কিছু না। এটা আমি তোমাদেরকে একদম যদি বলি, এখানে একটা মূল কথা আছে, ওই কথাটা মুখস্থ রাখলে হচ্ছে। ঠিক আছে? তবে আমি তোমাদেরকে বলছিলাম যে কোনো তথ্য বা বিধি, যে কোনো তথ্য অথবা বিধির চারটা জিনিস শিখতে হয়: কে দিছে, কখন দিছে, কিভাবে দিছে। ঠিক আছে? কিভাবে দিছে, এবং এখানে মূল বক্তব্য কি, মূল বক্তব্য কি, এখানে অনুমিত সত্য কি, অনুমিত সত্যগুলো কি, এবং এখানে কোনো সমালোচনা আছে কিনা, এই সমালোচনা বা ব্যতিক্রম থাকলে সেই জিনিসটা শিখতে হয়। এই চারটা জিনিস শিখলে হয়ে যায়। তাহলে প্রথমে যদি আমরা বলি যে মুদ্রার পরিমাণ তথ্য কে দিয়েছে, তখন এখানে বলে দিই তোমাদেরকে, আমি একটু টেস্ট একটু বড় করি, এখান থেকে তুমি ভালো মতো দেখবা। চলো আমি একটু দেখাই। দেখো মুদ্রার পরিমাণ তথ্যটা কে দিয়েছে, মুদ্রার পরিমাণ তথ্যটা দিয়েছে 1911 সালে। 1911 সালে, হ্যাঁ, কখন দিয়েছে? 1911 সালে, মনে রাখবা। দ্য পারচেসিং পাওয়ার অফ মানি, এটা একটা বইয়ের নাম। এই বইয়ে আরবিং ফিশার, এই যে অধ্যাপক ফিশার, সে কি করছে, এই অর্থের পরিমাণ তথ্য সম্পর্কে এবং অর্থের মূল্য সম্পর্কে একটা সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে সে একটা বক্তব্য দিচ্ছে। ওই বক্তব্যটা অর্থের পরিমাণ তথ্য নামে পরিচিত। তাহলে এখানে কি মনে রাখবো? তাহলে কি মনে রাখবো? আমরা এইখানেই যাই। চলো, প্রথমে জানতে হবে কে দিয়েছে। কে দিয়েছে স্যার? দিয়েছে হচ্ছে আরবিং ফিশার। কে দিয়েছে? আরবিং ফিশার। অনেকে দন্তস লিখে, অনেকে তালব্যস্য লিখে, সমস্যা নেই। ফিশার কখন দিয়েছে? 1911 সালে। কোথায় দিয়েছে? দা পারচেসিং পাওয়ার অফ মানি, এই গ্রন্থে দিচ্ছে। ঠিক আছে? এটা একটা বইয়ের নাম। তাহলে আরবিং ফিশার 1911 সালে দা পারচেসিং পাওয়ার অফ মানি একটা গ্রন্থ, গ্রন্থে হচ্ছে কি এই অর্থের পরিমাণ তথ্যটা দিয়েছে। তাহলে কে, কখন, কিভাবে, এই জিনিসটা আমরা শিখে ফেললাম। কে দিয়েছে, কখন দিয়েছে, কিভাবে দিয়েছে, এই জিনিসটা শিখে ফেললাম। এবারে জানতে হবে যে আসলে এটার মূল বক্তব্যটা কি, এটার মূল বক্তব্যটা কি। এই তথ্যের মধ্যে যে মূল বক্তব্যটা আসে সেটা বলার আগে আমি তোমাদেরকে বলি যে এই তথ্যের মধ্যে তিনি দুইটা জিনিসের সম্পর্ক দেখাইছে। বলো কয়টা জিনিসের? দুইটা জিনিসের। একটা হচ্ছে অর্থের যোগানের সাথে, অর্থের যোগানের সাথে, এখানে লিখি, হ্যাঁ, অর্থের যোগানের সাথে অর্থের মূল্য, অর্থের মূল্যের সম্পর্ক।
সে এই সম্পর্কটা দেখাইছে, অর্থাৎ অর্থের যোগানের সাথে অর্থের মূল্যের সম্পর্কটাকে। তোমাদের তো অর্থের মূল্য কি জিনিসটা পড়াই নাই, হ্যাঁ? অর্থের মূল্য জিনিসটা এখন দেখছে, চলে আসছে, এটা এখন পড়তে হবে। হ্যাঁ, অর্থের যোগান তো বলছি দেশের যে টাকা, দেশের যে টোটাল টাকা সেটা হচ্ছে অর্থের যোগান। অর্থের মূল্য হচ্ছে ওই টাকা দিয়ে যেটা কেনা যাবে সেটা হচ্ছে অর্থের মূল্য। একটু পরে বলতেছি। এখন ইনি অর্থের যোগান এবং অর্থের মূল্যের একটা সম্পর্ক দেখাইছে। সম্পর্কটা কি? উনি বলতে যাচ্ছে একটা দেশে যে লেনদেন, যে লেনদেনের পরিমাণ এবং অর্থের যে প্রচলন গতি, অর্থের যে প্রচলন গতি, এগুলা স্থির অবস্থায়, এগুলো স্থির অবস্থায়। স্যার অর্থের প্রচলন গতি জিনিসটা কি এটা জানি না, জানার দরকার নাই, এগুলো কিছু বুঝার দরকার নেই, আগে যে কথাটা বলতেছি সেটা শুধু। লেনদেনের পরিমাণ, অর্থের প্রচলন গতি, এগুলো স্থির অবস্থায়। অর্থের পরিমাণ, অর্থের পরিমাণ যে হারে বাড়ে, বা অর্থের যোগান বলা যাবে, পরিমাণ না বলে যোগান বলতে পারবে। হ্যাঁ, অর্থের পরিমাণ যে হারে বাড়ে দামের স্তর ঠিক সে হারে বাড়ে, এবং অর্থের মূল্য ঠিক সে হারে হ্রাস পায়। অর্থের মূল্য ঠিক সে হারে হ্রাস পায়। বুঝে দিচ্ছি, মনে করো অর্থের পরিমাণ 2 গুণ বাড়ছে। অর্থের পরিমাণ কয় গুণ বাড়ছে? 2 গুণ বাড়ছে। 2 গুণ বাড়ছে। তাহলে দামের স্তর, অর্থের পরিমাণ যদি 2 গুণ বাড়ে, দামের স্তরও কয় গুণ বাড়বে? 2 গুণ বাড়বে। এবং টাকার যে ক্ষমতা, ওই টাকার ক্ষমতাটা 2 গুণ, টাকার ক্ষমতাটা 2 গুণ কমে যাবে। বুঝি নাই স্যার? বুঝি নাই? না বুঝতে এবার রেখে দেখো। মনে করো আগে টাকা ছিল 500, আগে টাকা ছিল 500, তখন দাম স্তর ছিল মনে করো 20 ধরে নাও। হ্যাঁ, অর্থের মূল্য মনে করো যে 5, অর্থের মূল্য মনে করো কি 5। এখন আমি যদি এটা দ্বিগুণ করি, বলো কয় গুণ করি? দ্বিগুণ, তাহলে এটা হচ্ছে 1000। দ্বিগুণ করলে কত হয়? 1000 হয়। তাহলে এটা যদি দ্বিগুণ হয়, তাহলে দামের স্তরও কয় গুণ হবে? দামের স্তরে দ্বিগুণ হবে। দামের স্তর দ্বিগুণ মানে কি? দামের স্তর হবে 40 টাকা। যদি টাকা যদি 500 টাকা হয়, দেখো দেশের যে টাকার পরিমাণ, অর্থের পরিমাণ, এটা যদি 500 থেকে 1000 হয়, দামের স্তর যেটা আছে ওই দামের স্তরটা 20 থেকে 40 হবে, কারণ এটা দ্বিগুণ হলে এটা দ্বিগুণ। আর অর্থের যে মূল্য, এই অর্থের মূল্যটা দ্বিগুণ কমে যাবে। বলতো অর্থের মূল্য কয় গুণ কমে যাবে? দ্বিগুণ কমে যাবে। এটা দ্বিগুণ বাড়ছে, এটাও দ্বিগুণ বাড়ছে, কিন্তু এটা দ্বিগুণ কমে যাবে। দ্বিগুণ কমে কি হয়ে যাবে? এটা 2.5 হয়ে যাবে। ঠিক আছে? তো যদি বলি যে একদম এটা দ্বিগুণ কমে যাবে, যদি বলি যে এটা 3 গুণ হলে কি হবে? এটা 3 গুণ হলে কি হবে? এটাও 3 গুণ বাড়বে। দেখো এটা 3 গুণ বাড়লে এটা 3 গুণ বাড়বে, আর এটা 3 গুণ কমে যাবে। অর্থাৎ আমি বুঝাইলাম, অর্থের পরিমাণ যে হারে বাড়বে দামের স্তর ঠিক সে হারে বাড়ে। অর্থের পরিমাণ যে হারে, ও এখানে তো বাড়ে একটা কথা লিখে নিন, যে হারে বাড়ে দামের স্তর ঠিক সে হারে বাড়ে, অর্থের মূল্য ঠিক সে হারে হ্রাস পায়। টোটাল কথা, টাকা বাড়লে দেশের, শুনো, দেশের অর্থের পরিমাণ বাড়লে দাম বাড়বে, অর্থের পরিমাণ বাড়লে দেশের দাম বাড়বে, এবং অর্থের মূল্য এটা হচ্ছে কমে যাবে। তাহলে আমি কি বলছি? দেশের টাকা বেড়ে গেলে, অর্থের পরিমাণ বেড়ে গেলে দামের স্তর বাড়বে, অর্থের মূল্যটা হ্রাস পাবে। এই অংশটা বুঝতে পারছো কিনা বলো তো একটু? এই অংশটা বুঝতে পারছো কিনা বলো তো একটু? ঘুম ধরতেছে না? বলো এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো তো? এই জিনিসটা বলো তো, বুঝতে পারছো কিনা? বুঝছি। আচ্ছা, এখন এই জিনিসের মধ্যে যে অর্থের মূল্যের কথাটা বলছি, দেখো অর্থের মূল্যের যে কথাটা বলছি, এই অর্থের মূল্য নিয়ে আমি যদি তোমাকে বলি, অর্থের মূল্য জিনিসটা কি? অর্থের মূল্য মানে হচ্ছে, অর্থের মূল্য এটার মানে হচ্ছে প্রতি একক অর্থের বিনিময়ে যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করা যায়, প্রতি একক অর্থের বিনিময়ে যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বলে। স্যার বুঝি নাই?
অর্থের মূল্য বলে এই কথাটা বুঝে নিই। অর্থাৎ তুমি 1 টাকা দিয়ে যতটুকু জিনিস কিনতে পারবা, 1 টাকা দিয়ে যতটুকু জিনিস পারবা সেটা হচ্ছে অর্থের মূল্য। বলে দিচ্ছি দেখো, মনে করো তুমি 10 টাকা দিয়ে একটা চিপসের প্যাকেট কিনলা, হ্যাঁ, একটা চিপসের প্যাকেট কিনলা, একটা চিপসের প্যাকেট। অর্থের মূল্য মানে 10 টাকা দিয়ে কতটুকু কিনছো সেটা না, অর্থের মূল্য মানে হচ্ছে 1 টাকা দিয়ে আমি কতটুকু পাবো, 1 টাকা দিয়ে আমি কতটুকু পাবো, সেটা হচ্ছে অর্থের মূল্য। তো এটা বের করার জন্য একটা সূত্র আছে। তো অর্থের মূল্যকে আমরা বলি ভ্যালু অফ মানি। অর্থের মূল্যকে আমরা কি বলি? ভ্যালু অফ মানি। ভ্যালু অফ মানিকে সংক্ষেপে কি বলবো? বিএম। এটা বের করার সূত্র হচ্ছে 1/P, অর্থাৎ পি মানে হচ্ছে এখানে দাম স্তর। পি মানে কি বলতো? দাম স্তর। তো এখানে 10 টাকা দিয়ে যদি একটা চিপস পাওয়া যায়, দেখো 10 টাকা দিয়ে যদি একটা চিপস পাওয়া যায়, তাহলে অর্থের মূল্য বিএম সমান 1/2 এই দাম স্তর, অর্থাৎ 1 কে 10 দিয়ে ভাগ করলে 0.1, এটা হচ্ছে আমাদের বিএম। এটা হচ্ছে আমাদের কি বলতো? বিএম। বিএম মানে প্রতি 1 টাকায় কতটুকু কেনা যাচ্ছে, প্রতি 1 টাকায়। আমি তোমাদেরকে যদি আরেকটু বলি যে 20 টাকা দিয়ে মনে করো 1 কেজি চাল পাওয়া যাবে। 20 টাকা দিয়ে কয় কেজি? 1 কেজি। তাহলে 1 টাকা দিয়ে কত পাওয়া যাবে? 1 কেজি মানে কত? 1000 গ্রাম। 20 টাকা দিয়ে ভাগ করলে 0 কাটা 50 গ্রাম, 50 গ্রাম, ঠিক আছে। 1000 গ্রাম হলে 1 টাকা দিয়ে কয় গ্রাম পাচ্ছি? 50 গ্রাম। এটা হচ্ছে ভ্যালু অফ মানি। আমি যদি বলি তোমাকে 1 কেজি চালের দাম যদি 40 টাকা হয়, ভালো করে বুঝো, 1 কেজি চালের দাম যদি কয় টাকা হয়? 40 টাকা হয়। এখানে লিখি, হ্যাঁ, এটা তো লিখে ফেলছো না, বিএম সমান 1/P। 1 কেজি চালের দাম যদি কত? 40 টাকা হয় 1 কেজি চালের দাম, তাহলে 1 টাকা দিয়ে কত পাওয়া যাবে? এটা 1000 গ্রাম, 40, ঠিক আছে, তাহলে 25 গ্রাম। এই 25 গ্রামটা হচ্ছে বিএম, 25 গ্রামটা হচ্ছে কি? বিএম। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে আমি একটা জিনিস তোমাকে বুঝালাম যে বিএম মানে হচ্ছে প্রতি 1 টাকায় কতটুকু পাওয়া যাচ্ছে, প্রতি 1 টাকায় কতটুকু পাওয়া যাচ্ছে। 1 টাকার মূল্য কতদূর, বাংলাদেশের যে টাকাগুলো আছে এই টাকার 1 টাকার মূল্য কতদূর, 1 টাকা দিয়ে কতটুকু কেনা যাবে, সেটা হচ্ছে বিএম। এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলতো? একটু জাস্ট এই জিনিসটা বুঝতে পারলে একটা ইয়েস লিখো, তারপর তোমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট লাইন বলবো। হ্যাঁ, কর বসে বসে কর, গুড। ওকে, এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো তো? ইয়েস। এবার একটা জিনিস খেয়াল করো তো, তাহলে এখন আমার এই বিএমটা কত হবে সেটা ডিপেন্ড করতেছে পি এর উপর। দেখো, পি এর মান যখন 20 হচ্ছে তখন একরকম, পি এর মান যখন 40 হচ্ছে তখন সেটা আরেক রকম, ঠিক আছে। এই পি, এটা তো প্রাইস, দামের স্তর, এটাও প্রাইস, হ্যাঁ। তাহলে এক এক সময় এক এক মান হচ্ছে। তাহলে আমরা বলতে পারি অর্থের মূল্য দাম স্তরের উপর নির্ভরশীল। অর্থের মূল্য কার উপর নির্ভরশীল? দাম স্তরের উপর নির্ভরশীল। এবং 2 নম্বর কথা মনে রাখবা, একটা কথা মোস্ট ইম্পর্টেন্ট কথা, কিন্তু এই জিনিসটা ভুলা যাবে না। আমি বলছি অর্থের মূল্য কিসের উপর নির্ভরশীল? দাম স্তরের উপর নির্ভরশীল। যদি এই দাম স্তরটা দেখো 20 থেকে 40 মানে 2 গুণ হয়ে গেছে না, 2 গুণ বেড়ে গেছে, এটাকে বলা হয় দাম স্তর দ্বিগুণ হলে। দাম স্তর কয় গুণ হলে? দ্বিগুণ হলে। দেখো দ্বিগুণ হয়েছে, 20 থেকে 40 হয়েছে, এটা দেখো এটা 50 থেকে 25 হয়ে গেছে, অর্থাৎ আগে 1 টাকা দিয়ে যেখানে 50 গ্রাম পাইতাম এখন তার অর্ধেক পাচ্ছি। দাম স্তর দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেক হয়ে যায়। অর্থের মূল্য কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। দেখো দাম স্তর দ্বিগুণ হলে মাথায় রাখবা, কিন্তু অর্থের মূল্য কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। দেখো এটা 50 থেকে ডাইরেক্ট 25, হাফ মানে অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এই দুইটা লাইন মনে রাখতে পারবা, এই দুইটা লাইন মনে রাখতে পারবা এবং সূত্রটা মনে রাখতে পারবা। এই দুইটা লাইন এবং সূত্র যদি মনে রাখতে পারো তাহলে অর্থের মূল্য বুঝে গেছে। তাহলে অর্থের মূল্য যদি বুঝে যাও, আমরা যে এই কথাগুলো বলছি এতক্ষণ, এই কথাগুলো তোমার মাথার ভিতরে ঢুকে গেছে যে দেশের টাকা বেড়ে গেলে দাম স্তর বাড়বে, দেশের টাকা যদি দ্বিগুণ হয় এটাও দ্বিগুণ হবে, আর এটা যদি 5 থাকে এটা অর্ধেক কমে যাবে, দ্বিগুণ হয়ে থেকে অর্ধেক হয়ে যাবে। যদি 3 গুণ হয় তাহলে 3 গুণ হারে কমবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই তথ্যের মূল কথা। এখন এটা প্রমাণ করার জন্য ফিশার একটা বিনিময় সমীকরণ দিচ্ছে, ফিশারের বিনিময় সমীকরণ, বুঝছো? এই ফিশারের বিনিময় সমীকরণটা আগে ছিল পিটি সমান এমবি, ঠিক আছে, আগে ছিল, হ্যাঁ। এটা পরবর্তীতে সংশোধন করে
পরবর্তীতে সংশোধন করে সেটাকে করছে পিটি সমান এমবি প্লাস এম প্রাইম বি প্রাইম। তো এখানে এখানে যখন সে প্রথম এই সূত্রটা দিছিল, তখন এখানে ও পিটি মানে অর্থের চাহিদাকে বুঝাইছে। পিটি মানে কি বুঝাইছে বলতো? অর্থের চাহিদা, মানে একজন মানুষ কয় টাকা রাখবে। তো বলছে একজন মানুষ কয় টাকা রাখবে, একজন মানুষ রাখবে সে কয়টা লেনদেন করে, টি মানে হচ্ছে লেনদেন, সে কয়টা লেনদেন করবে এবং সে লেনদেন গুলোর দাম স্তর কত। যেমন মনে করো, খেয়াল করো ভালো করে, তোমরা অনেকে 20 টাকা নিয়ে, মনে করো এটা তোমার বাসা থেকে এটা হচ্ছে কলেজ, তো বাসা থেকে কলেজ যাও, আবার কলেজ থেকে বাসায় চলে আসো, তুমি দুইটা কাজ করবা, 10 টাকা যাইতে 10 টাকা আসতে লাগে। তাহলে অনেকে হয়তো কলেজে যাওয়ার সময় 20 টাকা নিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমার অর্থের চাহিদা, তোমার হাতে কত টাকা আছে? 20 টাকা, তাহলে তোমার অর্থের চাহিদা 20 টাকা। আবার অনেকে চিন্তা করে আমি বাসা থেকে কলেজে যাবো 10 টাকা, কলেজে যাওয়ার পর আমি কলেজ থেকে নাস্তা খেতে যাবো, কলেজ থেকে আমি কি নাস্তা খাবো 50 টাকা, আবার কলেজ থেকে ব্যাগ আসবো তাও 10 টাকা, তাহলে আমার কয় টাকা পকেটে রাখতে হবে? তাহলে আমার 70 টাকা রাখতে হবে বা 100 টাকা রাখতে হবে। এরকম করে এক একজন মানুষ, কেউ 70 টাকা রাখে, কেউ 100 টাকা রাখে, কেউ 20 টাকা রাখে। কয় টাকা পকেটে রাখবে বা কয় টাকা হাতে রাখবে সেটা ডিপেন্ড করতেছে কিসের উপর? সে এরকম কয়টা লেনদেন করবে, কয়টা কি লেনদেন করবে, বলো কয়টা কি করবে? লেনদেন করবে, এবং সে লেনদেন গুলোর দাম কয় টাকা। যেমন দেখো, আমি এখানে একবার যাব, একবার আসবো, দুইটা লেনদেন করবো, একটা 10 টাকা করে, এই জন্য আমি 20 টাকা হাতে রাখছি। আবার আমি একবার যাবো, একটা লেনদেন, খাবো, দুইটা লেনদেন, আসবো, তিনটা লেনদেনের জন্য দাম কত টাকা সেটা বেস করে আমি একটা টাকা হাতে রাখতেছি। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে একটা লেনদেন কয়টা করবে, দামের স্তর কত, সেটার উপর সে কয় টাকা হাতে রাখবে সেটা ডিপেন্ড করে। অর্থের চাহিদা মানে কি? যে টাকাটা হাতে রাখে, হ্যাঁ। আর এম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে যে টাকাটা ছাপায়, হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংক যে টাকাটা ছাপায় ওই টাকাটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা, কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রাটা হচ্ছে। তো আর এই বি হচ্ছে প্রচলন গতি। ভাইয়া প্রচলন গতি মানে কি? বুঝি না। প্রচলন গতি মানে হচ্ছে দেখো হাত বদল করা। প্রচলন গতি মানে কি বলতো? হাত বদল। মনে করো আমার হাত থেকে তোমার হাতে গেছে, তোমার হাত থেকে ওর হাতে গেছে, এরকম। আচ্ছা আমি উদাহরণ দিচ্ছি, মনে করো আমার কাছে একটা 10 টাকা ছিল, আমার থেকে ওকে দিচ্ছি, আমি ওর কাছে গেছে, এবার ওর থেকে ওকে গেছে, ঠিক আছে? তাহলে একবার দুইবার, দুইবার হাত বদল করছে, দুইবার হাত বদল করলে বি এর মান হচ্ছে 2। যদি এরকম আরো আরো একবার হাত বদল করে তাহলে 3বার হাত বদল করছে, তাহলে বি এর মান কত হবে? 3। তো একটা 10 টাকার নোট যতবার হাত বদল করে, মনে রাখবে 1000 টাকার নোট অত বেশি হাত বদল করে না। তার মানে 10 টাকার প্রচলন গতি বেশি, 10 টাকার প্রচলন গতি বেশি। দেখবে যে 10 টাকা হঠাৎ হাত বদল করে, কিন্তু 1000 টাকাটা খুব কম সময় হাত বদল করে, এই জন্য এটা প্রচলন গতি একটু কম, তুলনামূলক কম আর কি। তো এরকম হাত বদল করেছে সেটাকে বলা হয় প্রচলন গতি। তো বলছে যদি এই এম এর সাথে ভি গুণ করে দাও, এম এর সাথে যদি বি গুণ করে দাও, তাহলে দেশে কয় টাকা আছে সেটা পাওয়া যাবে। তো এত ডিটেলস না পরে জাস্ট তুমি এতটুকু বললে হচ্ছে পিটি মানে অর্থের চাহিদা, আর এমবি মানে হচ্ছে অর্থের যোগান, এমবি মানে হচ্ছে অর্থের যোগান। এরা দুজন সমন্বয় করে। এখান থেকে আমাদের করণীয় কি? দেখো, করণীয়তে আমাদের হয় দামের স্তর বের করতে বলে, নাহলে অর্থের মূল্য বের করতে বলে, হয় দামের স্তর, নাহলে অর্থের মূল্য, নাহলে প্রচলন গতি, বের করতে হবে। হয় দামের স্তর, নাহলে অর্থের মূল্য, নাহলে প্রচলন গতি, যে কোনো একটা কিছু বের করতে বলবে। তাহলে এখন যদি দামের স্তর বের করতে বলে, দেখো সূত্র এটাও হইতে পারে, আবার সূত্র এটাও হইতে পারে, সংশোধিত সূত্র হইতে পারে। কখন কোনটা ইউজ করবা? প্রশ্নে যদি শুধুমাত্র দুইটা মান দেওয়া থাকে তাহলে এই সূত্র ইউজ করবা। প্রশ্নে যদি এখন এম এর সাথে এম প্রাইম বি প্রাইম, তাহলে এম প্রাইম গুলোকে, এম তো চিনি, এম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের টাকা, আর এম প্রাইম হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের টাকা, চেক ট্যাগ এগুলো কি বাণিজ্যিক ব্যাংকের মুদ্রা, ঠিক আছে? আর বি প্রাইম হচ্ছে ওই বাণিজ্যিক ব্যাংক যে টাকাটা চাপাইছে তার প্রচলন গতি, বাণিজ্যিক ব্যাংকের টাকার প্রচলন গতি। তাহলে তোমার কাছে যদি 4টা মান দেওয়া থাকে তুমি এই সূত্রটা ইউজ করবে, 5টা মান দেওয়া থাকে, যদি 3টা বা 4টা, 2টা মান দেওয়া থাকে তাহলে এই সূত্রটা ইউজ করবে। টোটাল কথা হচ্ছে এখানে যে কোনো কিছু বের করতে গেলে, মনে রাখবে এখানে যে কোনো কিছু বের করতে গেলে তোমার কয়টা মান দেওয়া আছে সেটা দেখবা। যদি এমবি দেওয়া থাকে শুধু এই সূত্রটা ইউজ করবা, যদি এম প্রাইম বি প্রাইম দুইটা দেওয়া থাকে তাহলে এই সূত্রটা ইউজ করবা, ঠিক আছে? তাহলে কোনটা মান দেওয়া আছে সেটার উপর। এখন মনে করো আমি তোমাকে বললাম যে এখানে এম হচ্ছে 100, বি হচ্ছে 5, টি হচ্ছে 20, ঠিক আছে? তাহলে এখন বললাম যে দামের স্তর কত, মনে করো যে এই জিজ্ঞেস করলাম দামের স্তর কত,
তাহলে দামের স্তরকে আমরা কি বলি পি, দামের স্তরকে আমরা কি বলি বি। পিটি সমান এমবি, আমরা জানি না এটা পিটি সমান এমবি যদি হয়, দেখো পিটি সমান যদি পি মানে দামের স্তর বের করতে বলছে, তাহলে পিটি সমান যদি এমবি হয় তাহলে এমবি কে টি দিয়ে ভাগ, তাহলে এমবি ভাগ টি, ঠিক আছে। তাহলে এমবি এম হচ্ছে 100 গুণ 5 20 সমান 500, ঠিক আছে। তাহলে আসবে 25, এটা হচ্ছে আমাদের দামের স্তর। যদি বলো অর্থের মূল্য, অর্থের মূল্য তাহলে বিএম সমান 1/p, 1 আর পি হচ্ছে 25, ভাগ করলে কত আসে 0.04 নাকি 4 আসবে। একটা যদি 25 দিয়ে ভাগ করে 0.04 বা 4 এটা কিছু একটা আসবে। যদি প্রচলন গতি বের করতে বলে, শোনো, যদি প্রচলন গতি বের করতে বলে তখন এম এর মান দেওয়া থাকবে, ভি এর মান দেওয়া থাকবে, আর পি এর মান দেওয়া থাকবে, সরি বি এর মান দেওয়া থাকবে না, পি এর মান দেওয়া থাকবে আর টি এর মান দেওয়া থাকবে, এগুলো দেওয়া আছে। বলো যে প্রচলন গতি বের করো, প্রচলন গতি, তাহলে প্রচলন আমরা কি জানি পিটি সমান এমবি, প্রচলন গতি মানে বি, তাহলে বি বের করার জন্য কি করতে হবে, পিটি কে এম দিয়ে ভাগ করলে বিটা আসবে, ঠিক আছে। তাহলে সুতরাং বি সমান পিটি কত, পিটি হচ্ছে 25 গুণ 20 আর এম হচ্ছে কত, এম হচ্ছে 100, তাহলে 25 গুণ 20 সমান 500, 500 কে 100 দিয়ে ভাগ করলে 5, তাহলে এটা হচ্ছে প্রচলন গতি। বলতো বি মানে কি, বি মানে হচ্ছে প্রচলন গতি। তাহলে বুঝাইতে পারছি, যদি প্রচলন গতি বের করতে বলে তখন এখানে বি এর মান দেওয়া থাকবে না, আর যদি দামের স্তর বের করতে বলে তখন দেখা যাবে সবগুলো মান দেওয়া থাকবে, জাস্ট কি করতে হবে, তোমার পি এর মানটা বের করতে হবে, অর্থের মূল্যটা এখান থেকে বের করতে হবে। এরপর তোমাকে এখানে এগুলো তো গতে বলবে, গতে, আর ঘতে কি বলবে জানো, গতে বলবে যে ফিশারের তত্ত্বের, ফিশারের যে তথ্য দিছে এই ফিশারের তত্ত্বের আলোকে ব্যাখ্যা করতে বলবে, ঠিক আছে। ফিশারের তত্ত্বটা প্রমাণ করতে বলবে। কি প্রমাণ করতে বলবে, হয়তো বলবে তোমাকে এই এম এর মানটা দ্বিগুণ করে দেখাও বা 3 গুণ করে দেখাও, তাহলে এটা দ্বিগুণ হলে এটাও দ্বিগুণ হবে, এটা দ্বিগুণ করে কমে যাবে, তাহলে এই জিনিসটা প্রমাণ করতে বলবে। তাহলে আমরা একটু প্রশ্নটা একটু দেখি, প্রশ্নটা কেমন হয় সেটা একটু দেখি, তাহলে হয়ে যাচ্ছে। প্রশ্নটা একটু দেখে ফেললে কাজ শেষ। এই জিনিসগুলো তোমরা নিজেরা পড়বা, সমালোচনা ব্যতিক্রম এই জিনিসটা নিজেরা পড়বা। বাবা এখানে তো পড়া অনেক, ওহো এটা তো অনেক বড় ফাইল, তো ভাবছি ছোটখাটো। দেখো এখানে এই যে এক্স দেশের, দেখো এক্স দেশের দামের স্তর নির্ণয় করো, এক্স দেশের যেহেতু দামের স্তর নির্ণয় করতে বলছে, এখানে খেয়াল করো উদ্দীপকের তথ্য হতে এক্স দেশের দামের স্তর নির্ণয় করো, দামের স্তর নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কি জানি পিটি সমান এমবি প্লাস এম প্রাইম বি প্রাইম। দেখো এম প্রাইম বি প্রাইম হবে কিনা সেটা আমরা প্রশ্ন দেখলে বুঝবো। এক্স দেশের বিহিত মুদ্রা মানে এম, ব্যাংক সিস্টেম মুদ্রা এম প্রাইম, দেখছো এম প্রাইম আছে, এমও আছে এম প্রাইমও আছে, তাহলে সূত্র বড়টা হবে, সূত্র কি বড়টা হবে, বি আছে সবকিছু দেওয়া আছে, শুধু পি বের করতে বলছে, পি সমান এম বি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইড বাই টি। তাহলে এবার আসো, এম কত 50 গুণ বি কত 10 প্লাস এম প্রাইম কত, এম প্রাইম হচ্ছে 50, বি প্রাইম কত, বি প্রাইম হচ্ছে 10, তাহলে এটাও 50 গুণ 10, টি কত দেওয়া আছে, টি হচ্ছে 10, তাহলে টি হচ্ছে 10, তাহলে উপরে 500 যোগ 500 ডিভাইড বাই 10, 1000 ভাগ 10 সমান 100, এটা হচ্ছে আমাদের দামের স্তর, এটা হচ্ছে আমাদের কি বলতো দামের স্তর। সুতরাং দামের স্তর এটা তোমরা বই থেকে একটু দেখবা, সুতরাং দামের স্তর পি সমান 100 টাকা বা পি সমান 100। এরপর বস্তু উদ্দীপকের আলোকে অর্থের যোগান ও অর্থের মূল্যের সাথে সম্পর্ক ফিশারের তথ্যের আলোকে ব্যাখ্যা করো। ফিশারের তথ্য কি বলছে, ফিশারের তথ্য বলছে এটা যে যত গুণ বাড়বে, এটা যত গুণ বাড়বে এটা তত গুণ কমবে, এটা যত গুণ বাড়বে এটা তত গুণ কমবে। তাহলে তুমি যখন প্রমাণ করতে বলবে তুমি জাস্ট কি করবে জানো, এই তুমি জাস্ট একটা তো তুমি বের করছো অলরেডি, এখান থেকে পি এর মান বের করছো, পি এর মান কত পাইছিলাম 1000 কে 10 দিয়ে ভাগ করে বোধহয় 100 পাইছিলাম। এখান থেকে তুমি বিএমটা বের করো, বিএম বের করলে 1 ডিভাইড বাই 1000 সরি 100 সমান সমান 0.01 ভুলভাল বলতেছি নাকি, একটু আমি ক্যালকুলেটারে দেখি, যে 1 ডিভাইড বাই 100 0.01, ঠিক আছে 0.01। তো এখানে 100 হলে এটা হচ্ছে 0.01। এবার তুমি কি করবে, এটা যেহেতু প্রমাণ করতে বলছে, দেখো ফিশারের তথ্যের প্রমাণ করতে বলছে, তাহলে তুমি এখন কি করবে, তুমি পি দিয়ে এম বি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইড বাই টি, তুমি জাস্ট কি করবে জানো,
এই 50টাকে 100 করে যাও, গুণ, এটা চেঞ্জ করবে না, বি চেঞ্জ করবে না, বি কিন্তু ফিক্সড, প্লাস এই 50টাকে 100 করে দাও, বি প্রাইমও চেঞ্জ করবে না, বি প্রাইমও 10, এবং লেনদেন, লেনদেন হচ্ছে 10, সেটা সেম থাকবে। তাহলে দেখো 1000 প্লাস 1000 ডিভাইড বাই 10 সমান সমান 2000 ভাগ 10 সমান সমান 200। দেখছো, এটা 100 ছিল, এখন এটা কত হয়ে গেছে 200। কেন হয়েছে স্যার? এটা দ্বিগুণ করছে, এই যে এম দ্বিগুণ করছে, এটাও দ্বিগুণ করছে, এটাও দ্বিগুণ করছে, এটাও দ্বিগুণ করার কারণে দেখো বেড়ে গেছে। তো এখানে তোমাদেরকে আমি যখন ফিশারের তথ্য বলছিলাম তখন তোমাদেরকে বারবার বলছিলাম যে লেনদেন, লেনদেন এবং প্রচলন গতি, লেনদেন এবং কি এই যে প্রচলন গতি, এরা কিন্তু স্থির। লেনদেন এবং প্রচলন গতি এরা কি থাকতে হবে? এরা স্থির থাকতে হবে। এটা কি থাকতে হবে? স্থির থাকতে হবে। যদি ম্যাথ আসে বাদ দিও না, কারণ ম্যাথ গুলো ছোট ছোট। হ্যাঁ ভাই, একদম সোজা, একদম সোজা, একদম সোজা, এগুলা এগুলো একদম সোজা। এরকম বেশ, আসো আস্তে আস্তে আসো। এরকম আমি তোমাকে আরেকটা ম্যাথ দেখাই। এই সব ম্যাথ এরকম ভাই, এর সব ম্যাথ এরকম, এখানে একদম সব ম্যাথ এরকম। দেখ এটা, দেখ এটা আরো সোজা, এটা তো একদম পানির মতো সোজা, এটা একদম পানির মতো সোজা, এটা তো দেখুন সোজা যে অর্থের প্রচলন গতি লেনদেনের পরিমাণ এম হচ্ছে এত, বি হচ্ছে এত, টি হচ্ছে এত, সম্প্রতিকালে যোগান কমিয়ে 400। এটা তো পরের কথা, এটা পরের কথা, আগে বলছে দামের স্তর নির্ণয় করো। তাহলে দামের স্তর পিটি সমান এখানে এম বি, ঠিক আছে? পুরো সূত্রটা লিখবো না কিন্তু, কারণ এখানে শুধু এই দূর আসছে। হ্যাঁ, তাহলে পি সমান এম বি ডিভাইড বাই টি সমান সমান এম বি হচ্ছে 500 গুণ 40, তাহলে হচ্ছে 4 5 20, আর হচ্ছে 3টা শূন্য, 1 2 3, টি হচ্ছে 400, তাহলে কাটাকাটি করলে 50, এটা হচ্ছে 50। তাহলে সম্প্রতিকালে বলছে কি কমিয়ে 400 করছে, তাহলে এই 500টা এখন 500 না হয়ে 400 হবে। তাহলে 400 হলে কি হবে? এটা কি বাড়বে? বলতো দেখি, বলতো। আমি বলছিলাম কি এটা বাড়লে এম বাড়লে পিও বাড়বে, বিএম কম, যদি এম কমে যায় পিও কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে বল এটা কি 50 হবে নাকি 50 প্লাস হবে নাকি 50-এর মাইনাস হবে? দেখি বলতো, যদি 400 হয়, 400 হলে কি 50 হবে? আচ্ছা আমি লিস্ট করে দিব, যারা 500 বলতেছো সবগুলো লিস্ট করে দিব। দেখি বলো তো, এটা টাকার মান যদি কমে যায়, টাকা যদি কমে যায়, টাকার পরিমাণ যদি কমে যায়, বলো বি এ পি কি বাড়বে নাকি কমবে? কথা বলা। কিরে তোরা কি আসস কেউ, নাকি আমি বক বক করতেছি? শেষ? এখন করতে পারবো? হ্যাঁ, এখন একটু ইতারের রেসপন্সটা করলে শেষ। কিসের? ওহো, আচ্ছা ঠিক আছে, ওকে। এই বুঝছস বুঝছস, কিরে ভাই তোরা কমেন্ট টমেন্ট কিরে আজকে শুধু 5টা কমেন্ট? কি 5টা কমেন্ট? আমি তো ভুল দেখতেছি বলে মনে হচ্ছে। সরি স্যার, কি বলছে শুনে? কমে যাবে, ওইছে কি বলছে শুনেও নাই। আচ্ছা আর শুনতে হবে না, আর শুনতে হবে না, তোমরা ম্যাথগুলো সবগুলো প্র্যাকটিস করে নিবা। যদি না বুঝো তাহলে এটা 2-3 বার করে দেখবা, ম্যাথগুলো প্র্যাকটিস করে দিবা, যেটা সাজেশন দিচ্ছে ওই সাজেশনটা ফলো করবা। বাকিটা পরবর্তী ক্লাসে আলোচনা করবো। পরবর্তী ক্লাসটা কালকে অথবা পরশু নিয়ে দিব। কালকে নাইলে পরশু, পরশু নিতে পারি সম্ভবত, কারণ কালকে হচ্ছে তোমার আমার পরীক্ষা আছে, সো পরশু নিতে পারি। ঠিক আছে, তাহলে যখন পরশু নিব তখন তোমাদেরকে কি করে দিব, পরশু তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে পরশু নিয়ে দিব বাকি ক্লাসটা। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। ওকে, ঠিক আছে, ভালো থেকো। একটু পড়ে ফেলিও এগুলা, যদি সমস্যা থাকে মেসেঞ্জার নক করিও বা কোনো যে কোনো ভাবে নক করে দিও। বাকিটা তোমরা রিডিং করে জানাই দিও। ঠিক আছে, আরেকটা ক্লাস নেবো, এই ডেটটা শেষ করে দেবো। টাটা, বাই বাই। অবশ্যই অবশ্যই, আশীর্বাদ, সবসময় আশীর্বাদ।